ওম প্রদান নমঃ, ওম প্রদান নমঃ, ওম প্রদান নমঃ। এমন মন্ত্র বলতে বলতেই হঠাৎ প্রাণহীন মরাটা হালকা নড়ে উঠল। কিছুক্ষণ মন্ত্র জপ করার পর হঠাৎ সাধু চিৎকার করে উঠলেন, ওঠ চন্ডাল, ওঠ, উঠে পড়। আমি জানি তুই ক্ষুধার্ত। ওঠ, উঠে খাবার খা। চারপাশের শ্মশান ভূমিতে কারা যেন খোনা গলায় হেসে উঠল। মনে হলো কারা যেন হাহাকার করতে করতে সাধনার স্থানের দিকটায় ছুটে আসছে। এইসব কি অলক্ষণে কাণ্ড করছিস রে বিনি? কি হয়েছে তোর? কাঁচা মাংস মানুষে খায় নাকি? যেদিকে মাংসের ঠোঙা ছুঁড়ে ফেলা হয়েছে সেদিকেই কিছুক্ষণ ঠায় তাকিয়ে থাকলো বিনি। তারপর বাবার কথা শেষ হতেই সে খিলখিলিয়ে বলল, আমি খাই গো। কে বলেছে আমি মানুষ? আমি মানুষ না, ইচ্ছে হলে মানুষের মাথাও খাই। যেমন এবার তোমার মাথা খাবো। এই বলেই বিনি তার ছোট মুখটা দিয়ে শ্যামের কপালে কামড়ে ধরল। বিনি তার সামনে গিয়ে হুঙ্কার দিয়ে উঠল, চল চল, আর মন্ত্র পড়তে হবে না। শোন, তোর মনে কি চলছে আমি জানি। এই মেয়েকে আমি কিছুতেই ছাড়ছি না। এই বলেই বিনি বিদিশার উপর ঝাঁপিয়ে পড়ল। এই মুহূর্তে চকিতে একটা ঘটনা ঘটে যায়। বিনি অদৃশ্য কোনো একটা দেওয়ালে ধাক্কা খেয়ে পিছিয়ে আসে। আবারও চেষ্টা করেছে, আবারও একই পরিণতি। বিদিশার কাছে কিছুতেই পৌঁছতে পারছে না। বিদিশার গোটা শরীর ঘিরে অদৃশ্য এক বলয় তৈরি হয়েছে যেন। তাতেই বারংবার ধাক্কা খাচ্ছে বিনি। শেষমেশ আর কিছু করতে না পেরে হিংস্র প্রাণীর মতন একটা গর্জন ছেড়ে ছুটে বাইরে অদৃশ্য হয়ে গেল। বিনি তার মাথাটা রমেনের একেবারে মুখের সামনে নিয়ে গিয়ে বিশ্রী হেসে বলল, আমি তোর টাটকা রক্তের পায়েস খেতে চাই, আর তোর গরুর মাথা দিয়ে পঞ্চমুণ্ডির আসন বানাতে চাই। রমেনের কথা আর শেষ হলো না। বিনি দ্রুত তার ছোট ধারালো দাঁতগুলো বসিয়ে দিল রমেনের গলায়। কিছুক্ষণ ছটফট করে নিথর হয়ে গেল রমেনের দেহটা। নমস্কার, আমি অয়ন। আপনারা শুনছেন দিবাকর দাসের কাহিনী অবলম্বনে অডিও সিরিজ কুয়াশার পিশাচ। ইতিমধ্যে 3টি খণ্ড গল্পকথা থেকে পরিবেশন করা হয়েছে। আগে সেই 3টি খণ্ড পরপর শুনবেন। ডেসক্রিপশন বক্স থেকে প্রত্যেকটি ভিডিওর লিংক আপনারা পেয়ে যাবেন। আজকে আপনাদেরকে শোনাবো দিবাকর দাসের কুয়াশার পিশাচ অডিও সিরিজের অন্তিম খণ্ড, নাম পিশাচ মারণ। চলুন তবে দেরি না করে এগোনো যাক গল্পের দিকে। শুরু হচ্ছে অন্তিম খণ্ড, পিশাচ মারণ। গভীর রাতের অন্ধকার ভেদ করে সাবধানে এগিয়ে চলেছে জগা। জগার ভালো নাম জগন্নাথ হালদার, তবে লোকমুখে সে জগা চোর বলেই পরিচিত। সে চোর ঠিকই,
কিন্তু গ্রামে, মানে নয়াচর গ্রামে, সে কখনো শীত কাটেনি। বাইরের গ্রামে তার ভালোই কাজ কারবার চলে, তবে আজ সেই গ্রামেই শীত কাটবে। মনে মনে এমনটা স্থির করে ফেলেছে। আজ সে শীত কাটবে খোদ মোড়লের বাড়িতে। এই মোড়ল মশাইকে একটা মোক্ষম শিক্ষা দিতে চায় সে, কারণ বেশ কিছুকাল আগে সে গ্রামের রাস্তায় চুরির মাল নিয়ে ধরা পড়ে গিয়েছিল। তবে সকলের কাছে নয়, মোড়লের কাছে। অন্য গ্রামের এক বনেদি বাড়ি থেকে চুরি করে ফিরছিল সে, আর হারাধন মোড়ল রাতে ঘুম হয়নি বলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন তখন। তাই সেই দিন জগা তার সামনাসামনি পড়ে যায়। হাতে নাতে জগাকে ধরে ফেলেন হারাধন। জগা যতই বলে যে এই সমস্ত জিনিস সে এই গ্রাম থেকে চুরি করেনি, ততই হারাধন জগাকে ভয় দেখায় যে তিনি তাকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দেবেন। শেষমেশ চুরির সমস্ত মাল হারাধন বাজেয়াপ্ত করে। আবার জগাকে একটা শর্তে রাজিও করিয়ে ছাড়েন যে মোড়ল যখনই ডাকবেন জগা এসে তার কাজ করে দেবে। সেই দিনের কথা আজও মনে পড়ে জগার। আহ, কি ভারী না ছিল মালগুলো, খাঁটি কাঁসা পিতলের জিনিসপত্র। সেগুলোই হাতছাড়া হলো। মোড়ল বেমালুম হজম করে দিল জিনিসগুলো। তাছাড়া গত 10 বছরে ভালোই খাটিয়েছে জগাকে। তাই আজ জগা ঠিক করেছে প্রতিশোধ নেবেই। আজ 2 দিন হলো গ্রামে নাকি পিশাচ হানা দিয়েছে। এই তো সুবর্ণ সুযোগ। জগা তাই ঠিক করেছে আজ রাতে হারাধনকে কাঙালের খাতায় নাম লেখাবে। জগা বেরোনোর আগে নিজের গায়ে ভালো করে সর্ষের তেল আর কালো রং মেখে নেয়। যদি কখনো ধরা পড়ে তবে এক ঝটকায় পাকাল মাছের মতো পালিয়ে যেতে পারবে। তাছাড়া কালো রং করার জন্য রাত্রিবেলা তার ওই কালো কুচকুচে চেহারা দেখে মানুষ তো ভূত ভেবে ভয় পেয়েই যাবে। পুরনো দিনের নানা কথা ভাবতে ভাবতে জগার মধ্যে রাগটা যেন উজিয়ে উঠছিল। গ্রামের পথে হাঁটতে হাঁটতে সে লক্ষ্য করল পিশাচের তাণ্ডবের জেরে এক একটা বাড়ি পুরো শুনশান। যাক, এ তো তার জন্য ভালোই। তার কাজ করার আদর্শ পরিবেশ যাকে বলে। ভূত পেতনিতে সে কোনো কালে ভয় পায় না। তার কাজ এমনই সময়ে যে এদেরকে ভয় করলে চলবে না। ভূত পেতনি আগেও দেখেছে বটে জগা। অপদেবতার দেখা পেলে সে বরং ওই দিকে না তাকিয়ে কেটে পড়ে। মাঝে মাঝে আবার তার উদ্দেশ্যে প্রণামও করে সে। তারাই তো রাতের দেব দেবতা। যাক, আর উল্টোপাল্টা ভেবে কাজ নেই। ওই যে দূরে দেখা যাচ্ছে মোড়লের বাড়িটা। এবার জগা আর রাস্তা দিয়ে যাবে না। রাস্তার পাশের ঝোপে ঝাড়ে গা ঢাকা দিয়ে সন্তর্পণে এগিয়ে যাবে সে। এইভাবে খুব দ্রুত হারাধনের বাড়ির কাছে এসে পড়ল। ঢোকার আগে থমকে দাঁড়িয়ে চারপাশটা একবার পর্যবেক্ষণ করা জরুরি। তাই সে সাবধানে ঝোপের ওপর সামান্য মাথা উঁচু করল। সর্বনাশ! ওটা কি? কি একটা যেন মোড়লের বাড়ির চালের উপর হাঁটছে না? অন্য কোনো চোর নাকি? হালকা চাঁদের আলোতে যা বোঝা যাচ্ছে তাতে তো মনে হচ্ছে একটা ছোট বাচ্চা হাঁটছে। ব্যাপারটা দেখে যার পর্যায়ে বিস্মিত হলো জগা। অত উঁচু একটা চালে বাচ্চাটা উঠল কি করে? ওখান থেকে যদি ব্যাটা পড়ে যায় নিদারুণ ব্যথা পাবে। মাথা চুলকোলো জগা। এখন কি করে সে? এমন সময় তার মনে পড়ল ঘোষদের ওই ছোট মেয়েটাকে নাকি পিশাচে ধরেছে। 2 দিন ধরে লোকমুখে তো সেসবই শুনছে সে। তার মানে
এটাই মনে হচ্ছে সেই মেয়েটা। যাক, অপদেবতা সহায় হয়েছেন। কপালে হাত ঠেকিয়ে প্রণাম করল জগা। পিশাচ উপদ্রব করবে, বাড়ির সব লোক ভয়ে সিটিয়ে যাবে, আর এদিকে অনায়াসে নিজের কাজ করে বেরিয়ে আসবে জগা। নিজের ঘরে বসে উসখুস করছিলেন হারাধন। না, কোনো মতে ঘুম আসছে না, খালি টাকার চিন্তা আর সম্পত্তির চিন্তা। পাশে স্ত্রীকে দেখে কেমন নাক ডেকে ঘুমোচ্ছে, যেন বাড়িতে ডাকাত পড়লেও তার ঘুম ভাঙবে না। আজকাল আবার একটা নতুন চিন্তা ধরেছে মাথায়। হারাধনবাবু চিন্তা করছেন যে নিবারণ শ্যামদের তাড়িয়ে দিয়ে সম্পত্তি নিজে দখল করবেন। এ বিষয়ে খ্যাপা সাধুকে ওদের বাড়িতে পাঠানোর চিন্তা করছেন তিনি। খ্যাপা খালি গিয়ে বলবে যে এই বাড়িতে অপমৃত্যু হয়েছে, এখানে কেউ থাকতে পারবে না। ব্যাস, এই মানসিক ভয় ঢুকিয়ে দিলেই অনেক কম দামে নিবারণের বাড়ি শুদ্ধ চাষের জমিটাও পেয়ে যাবেন হারাধন। এই সমস্ত পৈশাচিক চিন্তাগুলো মাথায় খেলতে খেলতে হঠাৎ একটা খুট করে আওয়াজে সজাগ হলেন হারাধন। কে যেন দরজা খুলল। হারাধনবাবুর শিয়াল কুকুরের মতো শ্রবণ শক্তি। তিনি বিছানার উপর টান টান করে সোজা হয়ে বসলেন। ঘরের বাইরে কি যেন হাঁটা চলা করছে, চোর টোর নয় তো। আবারও হাঁটার আওয়াজ। না, উঠে তাকে দেখতেই হবে। দুপা এগোতে গিয়েও থমকে গেলেন। পরিস্থিতি বুঝে এগোতে হবে। ডাকাত নয় তো। ডাকাত হলে তো সাংঘাতিক, দু একটা লাঠির ঘা খেতে হলেও খেতে হতে পারে। উহ, শীতকাল তো, ব্যথা লাগলে সারতে দেরি হয়। এবার শুনল ঘরের পাশে কি যেন একটা দৌড়ালো। বিরক্ত এবং কিছুটা উত্তেজিত হয়েই শেষমেশ রাগত স্বরে জিজ্ঞেস করলেন হারাধন বাবু, কে কে ওখানে? তবে উত্তরে ঘরের ঠিক বাইরে থেকে ভেসে আসলো সেই হাসির শব্দ। হারাধন বাবুর কপালে ভাঁজ পড়ল, কুঞ্চিত হলো ভ্রু। এই হাসির ধরনটা কেমন যেন চেনা চেনা ঠেকছে। এর আগেও কোথাও যেন শুনেছে সেটা। না, এ তো চোরের হাসি হতে পারে না। চোর তো আর হেসে জানান দেবে না যে সে আছে। এইসব ৭-৫ চিন্তা করতে করতে হঠাৎ থমকে গেলেন হারাধন। ততক্ষণে হাসিটা মিলিয়ে গিয়েছে। নির্জন রাতের ঝিঁঝি পোকার আওয়াজ আবারও ছেয়ে গিয়েছে চারপাশে। ব্যাপারটা সুবিধের ঠেকছে না ঠিক। পা টিপে টিপে ঘরের হেরিকেনটা জ্বালালেন হারাধন। জ্বালতেই হঠাৎ তার মনে পড়ে গেল, এমন ধরনের হাসি তো সে শুনেছে নয়াচরের শ্মশানে। গ্রাম জুড়ে যে পিশাচের গল্পের ফোয়ারা ঝরছে, তবে কি সেই পিশাচ এবার হারাধনের বাড়িতে এলো? না, এরকম করলে তো খ্যাপা সাধুর কাছে নালিশ জানাতে হচ্ছে। এসবই ভাবছে এমন সময় হঠাৎ ঘরের দরজায় খুট করে একটা শব্দ হলো। মনে হলো দরজাটা যেন বাইরে থেকে কেউ খুলছে। হারাধনবাবু দ্রুত কাপড়ের আলনাটার পেছনে লুকোলেন। এবার দরজাটা খুলে গেল। আগন্তুককে দেখে হারাধনবাবু আটকে গেলেন। এই যে সেই শ্যামের মেয়েটা। গ্রামবাসীরা বলছে এর মধ্যেই নাকি সেই পিশাচ রয়েছে। সত্যি কি তাই? সর্বপ্রথম এই প্রশ্নটাই জাগলো হারাধনের মাথায়।
ইতিমধ্যে হ্যারিকেনের হালকা হলদেটে আলোয় সে দেখতে পাচ্ছে মেয়েটার মুখটা জলজল করছে, কষ গড়িয়ে পড়ছে রক্তের ধারা। চারপাশ একবার চোখ বুলিয়ে বিছানার দিকে এগিয়ে যাচ্ছে বিনি। হারাধনের রাগ হলো বেজায়, সেই সাথে ভয়ও। সে কি এই জন্য পিশাচকে এনেছিল গ্রামে? সে তো চেয়েছিল নিবারণের পরিবারকে মেরে ফেলতে, কিন্তু এই যে উল্টো ফল হচ্ছে। যে পিশাচকে সে এত কাঠখড় পুড়িয়ে ডেকে আনলো, সে আজ খোদ তার নিজের বাড়িতে এসে হাজির। বিছানায় তখনও তার স্ত্রী নিথরভাবে ঘুমোচ্ছে। এইদিকে সেই বিনি রূপী পিশাচ একটু একটু করে এগিয়ে যাচ্ছে বিছানার দিকে। স্ত্রীকে সতর্ক করবার জন্য একবার চিৎকার করতে গিয়েও থমকে গেলেন হারাধন বাবু। না না, আগে নিজে তো বাঁচা যাক, বেঘরে প্রাণ দিয়ে লাভ নেই। পিশাচে ধরা বিনি এবার এক লাফে খাটে উঠল। হঠাৎ কেউ খাটে ওঠায় ঘুমটা ভেঙে গেল মল্লিকা দেবীর। ঘুম জড়ানো গলায় তিনি চেঁচিয়ে উঠলেন, তুমি এখনো ঘুমোনি? আবার হ্যারিকেন জ্বালিয়েছো কেন? এ কথা বলতে বলতে তখনও তিনি কিন্তু চোখ খোলেননি, কেবল স্বামীর শোয়ার জায়গাটা হাতড়ে নিলেন। বলাই বাহুল্য, কাউকে পেলেন না মল্লিকা দেবী। এবার কোনো মতে ঘুম জড়ানো চোখ খুলেই মুখের সামনে বিনিকে দেখতে পেলেন। এই 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 হতচারী, এতে কে রে? এত রাতে কি করিস আমার ঘরে? ওগো ওগো, তুমি কোথায় গেলে? একটা পাগল মেয়ে কোথা থেকে এসে জুটেছে আমার খাটে। বুড়ি, আমাকে দেখে নে, আমি তোর মৃত্যু। পিশাচের গল্প মল্লিকা সকালবেলা শুনেছিলেন। তখন ঘোষ পরিবারের গল্প শুনে অনেক হেসেছিলেন তিনি, কিন্তু এখন তিনি বুঝতে পারছেন ব্যাপারটা মোটেও হাসির নয়। সেই পিশাচ এখন তার পাশেই বসে। ভয়ে আতঙ্কে কেঁদে ফেললেন তিনি। ওরে ওরে, আমায় ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। আর কিছু বলতে পারলেন না মল্লিকা, কারণ ততক্ষণে পিশাচ তার কণ্ঠনালীতে এক মোক্ষম কামড় বসিয়েছে। লাল রক্তে ভরে গেল সারা খাট। ওদিকে হারাধন বাবু টু শব্দটিও করলেন না। আলনায় রাখা নিজের স্ত্রীর কাপড় আঁকড়ে ধরে ঠক ঠক করে নিঃশব্দে কাঁপতে থাকলেন। মল্লিকা দেবীকে সম্পূর্ণরূপে মেরে ফেলার পর বিনি কিছুক্ষণ তার শরীরের উপর বসে রক্ত চাটল। তারপর খুব দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে গেল সে। ততক্ষণে হারাধন বাবু একেবারে স্থানও বনে গিয়েছেন, তাই আলনার পেছনে ঠায় বসে রইলেন তিনি। অনেকক্ষণ বাদে যখন জ্ঞান ফিরল, ভোরের আলো ফুটে গিয়েছে। তিনি ধীরে ধীরে এবার স্ত্রীর কাছে আসলেন। নিথর রক্তাক্ত মৃতদেহটা দেখে হাউ হাউ করে কেঁদে ফেললেন তিনি। আমার পাপের শাস্তি তুমি এভাবে দিলে ভগবান। তুমি ওকে বাঁচিয়ে রাখতে, আমাকে তুলে নিতে। বিদিশা মা, ওঠো ওঠো, আর সময় নেই, এবার আমাদের যাত্রা শুরু করতে হবে। আলতো একটা ধাক্কায় বিদিশার ঘুম ভাঙে। বেশ ঘুম হয়েছে আজ। উঠে দাঁড়ায় সে। অমল পণ্ডিত অনেকক্ষণ ধরেই তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। এবার তিনি বললেন, যাও মা, একবার মুখ ধুয়ে এসো, তারপর আমরা ওই তান্ত্রিকের ডেরায় যাব। বিদিশা ওনার নির্দেশ মতো মুখ ধুয়ে এসে ওনার সম্মুখে দাঁড়ালো। উনি বললেন, চলো মা। আর হ্যাঁ, যাওয়ার আগে বলে দিই, আমরা এখন মন্দিরের গর্ভগৃহের নিচের রাস্তা
মানে সুড়ঙ্গ দিয়ে যাত্রা করব। সুড়ঙ্গটা কিন্তু অলৌকিক, কারণ এই প্রাচীন মন্দিরের বহু কাণ্ড কারখানার সাক্ষী ওই স্থান। একসময় মায়ের কাছে নরবলি দেওয়ার জন্য ওই সুড়ঙ্গতে বন্দি করা হয়েছে অনেককে, তাদের মুক্তি হয়নি। আবার ওই সুড়ঙ্গতে শোনা যায় মন্দিরের মালিকানার জন্য লড়াই পর্যন্ত হয়েছে, রক্তপাত হয়েছে। আর শেষে মায়ের পুজোতে মাকে রুষ্ট করার পর যেই মা প্রকট হয়েছে, অনেকে মায়ের ক্রোধের থেকে বাঁচার জন্য ওই সুড়ঙ্গ দিয়ে পালাতে চেষ্টা করেছে, কিন্তু শেষে মা ওই দুরাত্মাকে ওখানেই বধ করেছেন। এর জন্যই অনেক কিছু দেখতে পাবে বা শুনতে পাবে, কিন্তু সেগুলোকে ভ্রম ভেবে এগিয়ে চলতে হবে। কেমন? কথা শেষ হতেই অমল পণ্ডিত এগিয়ে চললেন, তার পিছু নিল বিদিশা। অমল পণ্ডিতের ডান হাতে একটি হ্যারিকেন, তবে সেই হ্যারিকেন থেকে ঠিকরে বেরোচ্ছে লাল আলো। এই আগুনের রংটা অন্যরকম। বিদিশাতে জিজ্ঞেস করলো, ঠাকুর মশাই, আপনার হাতের হেরিকেনটা এমন আলো কেন? এই আগুন মন্ত্রপুত আগুন। এই আগুন এক পবিত্র শক্তি। এই আগুনই ধ্বংস করবে ওই তান্ত্রিকের আত্মাকে। তুমি যখন নিদ্রায়, তখন মায়ের সামনে লক্ষাধিক মন্ত্র উচ্চারণ করে এই আগুন জ্বালিয়েছি আমি। অতি সুন্দর রং। গুপ্ত শাস্ত্রে লেখা আছে, এই মন্ত্রপুত আগুন এসেছে মা মহাকালীর মুখের থেকে। মা অসুর আর দানব সংহার করার জন্য যেই আগুন মুখ থেকে বের করেছিলেন, এই আগুন তার এক ক্ষুদ্র অংশ। জয় মা, জয় মা, জয় মা। শিহরিত হয়ে গেল বিদিশা। কথা বলতে বলতে গর্ভগৃহের পিছন দিকটায় পৌঁছে গিয়েছিল ওরা। অমল এদিক ওদিক একবার মাথা ঘোরালো, তারপর এক বিশেষ মাপের পাথরের উপর চাপ দিতেই সঙ্গে সঙ্গে বিকট একটা আওয়াজ করে পাথরের দরজা খুলে গেল। সামনেই একটা অন্ধকার সুড়ঙ্গ। হ্যারিকেনের লাল আলোতে দেখা যাচ্ছে সে সুড়ঙ্গের মেঝেতে যত্রতত্র পড়ে রয়েছে মানুষের হাড়, মানুষের করটি, আবার কোথাও পড়ে রয়েছে মানুষের গোটা কঙ্কাল। সম্মুখের এই রূপ দৃশ্য দেখে গায়ে কাঁটা দিয়ে উঠল বিদিশার। অমল পণ্ডিত বললেন, দেরি করো না, এসো মা এসো। আজ রাতের মধ্যেই কার্য শেষ করে সকালে আবার ফিরে এসে মন্দিরে পুজো দিতে হবে। এত মৃত মানুষের কঙ্কাল, এত হাড়, এগুলো পায়ের তলায় পড়লে পাপ হবে তো? বলেছিলাম না, এরা সকলেই দুরাত্মা। এরা খারাপ কাজ করতে গিয়ে কর্মফল ভোগ করেছে। তুমি যদি এদের উপর পা দাও, তাহলে এদের মুক্তি হবে। আর চিন্তা কি, ভয় পেও না, আমি তো আছি। বিদিশা কোনো রকমে মনের সাহস জুগিয়ে অমল পণ্ডিতের পিছু পিছু হাঁটতে লাগল। শ্যাম, বিনি, এমনকি গোটা নয়াচর গ্রামের মানুষগুলোর জন্য তাকে যে এটা করতেই হবে, এটা ভেবেই মনের জোর খানিকটা বাড়িয়ে নিল সে। হাঁটতে হাঁটতে বেশ কিছুটা চলে এসেছে, এমন সময় হঠাৎ মরমর করে একটা বিকট শব্দ হলো তার পায়ের নিচে। সেই সাথে নিচ থেকে এক পুরুষ কণ্ঠ যেন বলে উঠল, পুরো পাড়িয়ে মেরে ফেলল গো, ওরে বাবা। বিদিশা নিচের দিকে তাকিয়ে দেখল সে একটা কঙ্কালের বুকের পাঁজরের হাড়ের ওপর পাড়া দিয়েছে। অদ্ভুতভাবে সেই কঙ্কালটাই কথা বলে উঠেছে। অমল পণ্ডিত তাকে সাবধান করলেন, ওই দিকে তাকিও না বিদিশা। এই যাত্রায় এরকম অনেক হাহাকার আর আওয়াজ শুনতে পারবে।
ওইদিকে কান না দিয়ে এগিয়ে যেতে হবে তোমায়। অমলের কথা শুনে বিদিশা এগিয়ে চলল। চলতে চলতে তার অনেক কিছু চোখে পড়তে লাগলো। এ তো খালি সুড়ঙ্গ নয়, মনে হচ্ছে যেন কোনো নরকের দরজা, সাক্ষাৎ প্রেতলোক। হ্যারিকেনের অলৌকিক লাল আলোতে সুড়ঙ্গের মধ্যে বহু দূর দেখা যায়। সেই আলোর সাহায্যে বিদিশা চারপাশে নজর রাখতে রাখতে এগিয়ে চলছিল। বিভিন্ন দিক থেকে বিচিত্র শব্দ কানে আসছে তার। কোথাও মানুষের ফিসফিসানি, কোথাও আবার কুমড়ে কুমড়ে কান্নার শব্দ। আবারও একটা ঠং করে শব্দ হওয়ায় বিদিশার নজর নিজের পায়ের দিকে গেল। সে দেখল একটা কঙ্কাল পড়ে আছে তার পায়ের কাছে, তবে তার সারা শরীরে গহনা। এ কঙ্কাল নিশ্চয় কোনো মৃত নারীর। মৃত্যুর সময় তার সারা গা ভর্তি সোনার গহনা ছিল, যা মৃত্যুর পরেও হাড়ের উপর পড়ে রয়েছে। আর একটু এগিয়ে যেতেই পেছন দিক থেকে হঠাৎ তবলা আর সেতারের আওয়াজ ভেসে এলো। আওয়াজটা আসছে পিছনের মন্দির থেকে। বিদিশা জিজ্ঞেস করল, ঠাকুর মশাই, আমাদের পিছন থেকে মন্দিরের দিকে বাদ্যযন্ত্রের আওয়াজ ভেসে আসছে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এ তো রোজই আমি শুনি। মন্দিরের ভেতরে থাকলে শোনা যায়। শোনা যায় মানে? অদৃশ্য কিছু নাকি? কে বা কারা করে কিছু দেখেননি? অমল হাঁটতে হাঁটতে বললেন, এও এক বিচিত্র অভিজ্ঞতা। তবে শোনো, গুরুর আদেশ যে এই আওয়াজ কানে বেজে উঠলেই নিজের বিশ্রামাগারে গিয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়তে হয়। গুরুর নির্দেশ। কথিত আছে যে ওই সময় ওই বড় পাথরের মায়ের মূর্তি জীবন্ত হয়ে কিছুক্ষণ নাচেন, তার সখীরাও নাচে। এই সময় এই অতি প্রাকৃতিক দৃশ্য দেখা বারণ। এই দৃশ্য যে দেখেছে প্রথমে বাক শক্তি হারিয়েছে, তারপর ধীরে ধীরে উন্মাদ হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন ওইসব না ভেবে এগিয়ে চলো তো দেখি। ওই দেখো, ওই দেখো, সামনে তাকাও, কিছু দেখতে পাচ্ছ নাকি? বিদিশা আবার সামনে তাকালো। বেশ কিছুটা দূরে সুড়ঙ্গর শেষ দেখা যাচ্ছে। অমল আর বিদিশা হেঁটে সুড়ঙ্গের প্রায় শেষের দিকে পৌঁছে গিয়েছে। এমন সময় পেছন থেকে একটা ডাক এলো, বিদিশা, দাঁড়া, আমাকে এভাবে ফেলে যেও না। এ তো শ্যামের গলা। ঠিক সুড়ঙ্গ থেকে বেরোনোর আগের মুহূর্তে বিদিশা থমকে দাঁড়িয়ে পড়ল। তারপর যেই সে পেছনে তাকাতে গেল, অমনি তার হাত ধরে এক হ্যাচকা টান দিলেন অমল। কড়া গলায় বললেন, খবরদার বিদিশা, পেছনে তাকিও না। এই সুড়ঙ্গ থেকে বেরোতে গেলেই বিদেহী আত্মারা প্রিয়জনের গলা নকল করে এইভাবেই ডাকে। আবারও সেই ডাক ভেসে এলো। এবার যেন শ্যাম কেঁদে কেঁদে বলছে, আমি খুবই কষ্ট পাচ্ছি বিদিশা, আমাকে ফেলে যেও না, যেও না। কি আছে এমন পেছনে? পেছনে তাকাতে বারণই বা করছেন কেন? শ্যামের আওয়াজ থেমে যেতেই ওদিকে শুরু হয়েছে কাদের যেন ফিসফাস। আর পারে না বিদিশা। সে মুখ ঘুরিয়ে যেই তাকাতেই যাবে, অমল পণ্ডিত তার হাতটা ধরে এক ঝটকায় টেনে সুড়ঙ্গের বাইরে নিয়ে আসেন। মুহূর্তের মধ্যে সম্বিত ফিরল বিদিশার। সে যেন এতক্ষণ কোন এক মায়ার দুনিয়ায় হারিয়ে গিয়েছিল। বিদিশা পূর্বের বিষয় স্মরণে এনে হাত জোর করে বলল, আমায় ক্ষমা করুন ঠাকুর মশাই, আপনার কথা না শুনে
আমি পিছন দিকে তাকাতে গিয়েছিলাম। আসলে আমি শ্যামের ব্যাপারে এত চিন্তিত যে তোমায় ক্ষমা চাইতে হবে না মা। ওই সুড়ঙ্গ দিয়ে যারা প্রথমবার যাত্রা করে তারা এইরকমই মায়ার শিকার হয়। তুমি শ্যামের কথা বলছিলে না? এসো আমার সঙ্গে, শ্যাম খুব কাছেই আছে। বিদিশা দেখতে পেল তারা আবারও খোলা হাওয়ায় ফেরত এসেছে এবং চারিদিকে জাঁকিয়ে পড়েছে কুয়াশা। এই কুয়াশার চাদরের সঙ্গে মিশে আছে গাঢ় অন্ধকার। অমল পণ্ডিত তার হাতে ধরা হ্যারিকেনটা উঁচিয়ে ধরলেন। হ্যারিকেনের ঠিকরে পড়া লাল আলোটা ছড়িয়ে পড়তেই সামনের অনেকটা কুয়াশা উবে গেল, যেন আলো সংহার করল কুয়াশার কণাগুলোকে। এবার দেখা গেল তারা আবার পাহাড়ি জঙ্গলের রাস্তার মধ্যে চলে এসেছে। অন্ধকার ভেদ করে দাঁড়িয়ে আছে সারি সারি উঁচু প্রাচীন গাছ। অমল পণ্ডিতের পিছু পিছু বিদিশা হাঁটতে থাকল। বেশ কিছুক্ষণ হাঁটার পর তারা একটা ছোট নদীর পাড়ে এসে দাঁড়ালো। অমল পণ্ডিত বললেন, এই তো আমরা পৌঁছে গিয়েছি। এই নদী পেরোলেই তান্ত্রিকের পুরনো ডেরা। আপনি কি করে চিনলেন এই দুষ্ট তান্ত্রিকের ডেরা? ওই তান্ত্রিক মূল মন্দির থেকে পালিয়ে এখানেই আশ্রয় নেয়। পাহাড়ের নিচের গ্রামের মানুষেরা জঙ্গলে আসে প্রতিদিন কাঠ সংগ্রহ করতে। কেউ আসে কিছু গাছ সংগ্রহ করতে, যা দিয়ে তারা ভেষজ ঔষধ বানায়। আবার কেউ কেউ আসে মধু সংগ্রহ করতে। তারা এই কাজে এসে তান্ত্রিকের সাথে পরিচিত হয়। তান্ত্রিক তাদের বলে সে একটা মন্দির বানাতে চায়, তাই গ্রামের লোকেরা মহা উৎসাহে একটা ছোট মন্দির নির্মাণ করে দেয়। তান্ত্রিক এখানে একটা পঞ্চমুণ্ডির আসনও স্থাপন করে। তার উপরে বসে মারণতন্ত্র প্রয়োগ করার জন্য ছোট বিগ্রহর মাকে পুজো দেয়। তারপর তো জানোই, সেই পুজো পরিণত হয় তান্ত্রিকের মৃত্যুতে। পরে তান্ত্রিক গ্রামের এক কাঠুরিয়ার উপর ভর করে নিজের মৃতদেহটাকে এক গোপন স্থানে লুকিয়ে রাখে। এরপর ওই কাঠুরিয়ার শরীরে দীর্ঘদিন বাস করে গ্রামের আরও এক বাচ্চা ছেলের শরীরে ভর করে ধ্বংসলীলা চালাতে চেষ্টা করে। অনেকটা সফলও হয়েছিল। গ্রামের লোকেরা সচরাচর কখনো মূল মন্দিরে আসে না, অনেকটা পথ বলে। কিন্তু একদিন গ্রামের বড়রা মন্দিরে এসে আমার কাছে সব বিষয় জানিয়ে সাহায্য প্রার্থনা করে। আমি ধ্যানে বসে শেষমেশ তান্ত্রিকের ডেরা খুঁজে পাই। আর ততদিনে সে ভয়ঙ্কর কুয়াশার পিশাচে পরিণত হয়েছে। কাঠুরিয়ার উপর তো ভর রয়েছেই। শেষে মায়ের শুভ শক্তি অলৌকিক অগ্নি দিয়ে আমি তন্ত্র নষ্ট করি আর কাঠুরিয়ার ভর কাটাই। কিন্তু আমার একটা ভুল হয়েছিল যে আমি ওই তান্ত্রিকের মৃতদেহ নষ্ট করিনি। কাজে আজ ওই মৃতদেহ নষ্ট করে ওই জঘন্য তন্ত্রক্রিয়ার সমাপ্তি করতে হবে। অমল পণ্ডিতের কথা শুনতে শুনতে কখন যে বিদিশা নদী পার করে ফেলেছে খেয়ালই করেনি সে। এখন যে জায়গাটায় তারা এসেছে এখানেও জমাট বাঁধা কুয়াশা। আবারও অমল হ্যারিকেনটা উঁচিয়ে ধরলেন। ফলাফল হলো একই। সামনের কুয়াশাগুলো উবে গেল। দৃশ্যমান হলো পাথরের ছোট মন্দির। মন্দিরের চারিদিকে আগাছা। বোঝাই যাচ্ছে কেউ অনেক দিন এই স্থানে পা বাড়ায়নি। আগাছা সরিয়ে অমল আর বিদিশা মন্দিরের দ্বারের কাছে পৌঁছাতেই ভেতর থেকে ভেসে এলো এক পুরুষ কণ্ঠের করুণ আরতি। বাবা, একটু জল দাও বাবা, আর পারছি না। এ যে শ্যামের গলা। বিদিশা হন্তদন্ত হয়ে মন্দিরে ঢুকতে গিয়ে মাথায় এক মোক্ষম আঘাত খেল। মন্দিরের দ্বার অনেকটাই নিচু, মাথা না নুইয়ে ঢোকা মুশকিল। অগত্যা মাথায় হাত বোলাতে বোলাতে ভেতরে ঢুকতেই তাদের চোখের সামনে ফুটে উঠল এক অদ্ভুত দৃশ্য।
দ্বারের থেকে একটু দূরেই হাঁড়ি কাঠ, তবে একটা নয়, একটার পর একটা, মোট 5টা হাঁড়ি কাঠ। তাদেরই মাঝেরটায় বন্দি রয়েছে শ্যাম। তার চোখ বোঝা, দুর্বল হয়ে গিয়েছে শরীর। তারই মধ্যে মাঝে মাঝেই বলে উঠছে, জল, একটু জল। পাশের হাড়িকাঠ দুটোই 2 প্রবীণ আর 2 জোয়ান পুরুষ ঝিমোচ্ছে। 5 জনের অবস্থায় শোচনীয়, সারা গায়ে মারধরের চিহ্ন। হাড়িকাঠের ঠিক পরে একটা আসনের মতো স্থান, তার সামনে একটা ছোট্ট বিগ্রহ, মা ছিন্ন মস্তার। মায়ের বিগ্রহের পেছনেই একটা দেওয়াল, সেই দেওয়ালেই রক্তের ন্যায় লাল রঙের একটা বড় চিত্র অঙ্কন করেছে কেউ। এই চিত্রটিও মায়ের। বিদিশা তৎক্ষণাৎ শ্যামের কাছে ছুটে গিয়ে বলল, শ্যাম, শ্যাম, আর কোনো ভয় নেই, আমি এসেছি। শ্যাম সামান্য চোখ খুলল। তার প্রচন্ড কষ্ট হচ্ছে। একদিন প্রায় কিছুই খেতে পায়নি, তার উপর সহ্য করতে হয়েছে অকথ্য যন্ত্রণা। সে ভেবেছিল হয়তো মরেই যাবে সে। বিদিশা যে তাকে বাঁচাতে আসতে পারবে এ তার ধারণাই ছিল না। তাই হঠাৎ বিদিশার কণ্ঠ শুনে সে তার শরীরের অবশিষ্ট শক্তিটুকুকে একত্রিত করে আরো একবার ভাঙা ভাঙা গলায় বলল, বিদিশা, তুমি তুমি এসেছো? আমাকে আমাকে একটু জল দাও না গো। তবে তার কথা শেষ হতেই বিগ্রহের পিছনের দেওয়ালের ঠিক পিছন দিক থেকে একজন বৃদ্ধ বেরিয়ে আসলো। জল দেবে? কে তোকে জল দেবে রে? তোর মৃত্যুর আগেই এর মৃত্যু ঘটাবো আমি। বৃদ্ধের মাথায় একগুচ্ছ নোংরা সাদা জটা চুল, গলায় নরমুণ্ডের মালা, পরনে এক সাদা কৌপিন, শীর্ণকায় অবস্থা। তবে চাল চলন দেখে মনে হচ্ছে ভালোই প্রাণশক্তি আছে মানুষটার। বিদিশা হাঁড়ি কাঠের কাছে চলে আসলেও অমল পণ্ডিত কিন্তু তখনও দ্বারের কাছেই দাঁড়িয়েছিলেন। তিনি পরিস্থিতিটা বুঝতে চাইছিলেন প্রথমে। বৃদ্ধ অমল পণ্ডিতকেও দেখতে পেয়েছে, তাই সে কটাক্ষ করে বলল, আচ্ছা, তুইও এসেছিস? আগের বারও আমার পিছনে লেগে কিছু করতে পারলি না দেখলি, তা সত্ত্বেও আবার এসেছিস। দেখছিস তো, মায়ের অভিশাপ আমাকে এক প্রকার অমর করে দিয়েছে। আর আবার তুই ওই পবিত্র অগ্নি এনেছিস। আমাকে তুই সামনে পেলে তবে তো তুই অগ্নি প্রকাশ করবি, তা আজ হতে দেব না। আগে মায়ের সামনে বলি দিয়ে দি, তারপর তোর ব্যবস্থা করছি। অমল কিছু বললেন না। বৃদ্ধের কথা শেষ হতেই সে তার পেছন থেকে একটা বড় খাড়া বার করল। আলো আধারিতেও সামান্য যেন চকচক করে উঠল ধাতুটা। বৃদ্ধ যখন কথা বলছিল তখন বিদিশা অনেক চেষ্টা করেছিল শ্যামকে হাড়ি কাঠ থেকে ছাড়াতে। সে শ্যামের বাঁধনের দড়ি খুলেও ফেলেছিল, তবুও যেন কোনো এক অদৃশ্য বন্ধন শ্যামকে ওখান থেকে এক চুলও নড়তে দেয়নি। বিদিশা চিৎকার করে বলল, কি ব্যাপার শ্যাম, তুমি উঠে আসছো না হাড়ি কাঠের ওখান থেকে? তাড়াতাড়ি উঠে এসো। আমাকে কে যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, আমি নড়তে পারছি না। এই বড়ই খতরনাক পিশাচ। তুমি তুমি পালিয়ে যাও, আমার মেয়েটা বেঁচে গেলে আগলে রেখো, আর যদি মরে যায় তাকেও দায়িত্ব নিয়ে দাহ করো। এসব কি উল্টোপাল্টা বকছো? এরপর তার গলা দিয়ে আর আওয়াজ বেরোলো না, সবটা দলা পাকিয়ে গেল। এত কষ্ট করে পিশাচকে ধ্বংস করতে আসা তবে কি বিফল হবে?
সে নিজেকে ধিক্কার দিল। এতদিন তবে সে কি তন্ত্র চর্চা করেছে? আবারও বৃদ্ধের কণ্ঠ শোনা গেল। ও ঠিক বলেছে রে চুরি, কিছু করার নেই। তুই বরং আমাকে সাহায্য কর। আমার একটা শিষ্যর খুব দরকার। আমার জন্য কাজ কর, অনেক কিছু শেখাবো তোকে। বিধি সাহেবের ঘুরে দ্বারের দিকে তাকায়। তৎক্ষণাৎ চমকে ওঠে, এ কি, অমল পণ্ডিত কোথায়? পেছনের চারিদিক এরই মধ্যে কুয়াশায় ছেয়ে গিয়েছে। কাকে খুঁজছিস? ওইসব অমল বলে কেউ নেই, সবই আমার রূপ। তোকে আমি কায়দা করে এখানে টেনে এনেছি। এবার বৃদ্ধ তার হাতের খাড়াটা উঁচু করে ধরে বলল, তাহলে তোর প্রিয় মানুষের বলি দিয়ে পুজোটা শুরু হোক। কাদেরকে উদ্দেশ্য করে যেন আহ্বান জানালো বৃদ্ধ। আয় রাতের প্রাণীরা আয়, আজ মায়ের বিশেষ পূজা। আজ তোদের সামনে আমি নর বলি দেব। হে মা ছিন্নমস্তা, তোর রক্তের ব্যবস্থা আমি করছি, জাগ্রত হ। ওম হ্রিং ক্রিং। এমন সময় মায়ের বিগ্রহের পাশে হঠাৎ সারি সারি মোমবাতিগুলো জ্বলে উঠল। বিদিশা অনুভব করল তার চারিদিকে কে বা কারা যেন দল বেঁধে জড়ো হয়েছে। চাপা গুঞ্জন শোনা যাচ্ছে। বৃদ্ধ এবার আসনের ওপর এক পায়ে দাঁড়িয়ে মায়ের মন্ত্র পড়তে পড়তে এক দৃষ্টে শ্যাম আর বিদিশার দিকে তাকিয়ে আছে। প্রমাদ গণল বিদিশা। সে বুঝল এই মন্ত্র শেষ হলেই তার হাতের খাড়াটা নেমে আসবে। বিদিশা মনে মনে এবার তার গুরুকে স্মরণ করতে থাকলো। এক পায়ে দাঁড়ানো অবস্থায় বৃদ্ধ চিৎকার করে উঠল, জয় মা, আয় মা, আজ এই নরবলির রক্ত পান কর। শেষ বাক্যটা শুনে বিদিশার শরীরটা যেন কেঁপে উঠল। তবে কি তান্ত্রিকের মন্ত্র পড়া শেষ? এবার কি সে এগিয়ে শ্যামের গলায় বলির কোপটা দেবে? আবারও শোনা গেল সেই বৃদ্ধ মানুষটার অমানসিক হাসি। এমন সময় হঠাৎ কোত্থেকে যেন এক ঝোড়ো হাওয়া বয়ে আসলো। মায়ের সামনে জ্বলা মোমবাতিগুলো কেঁপে উঠল। পরক্ষণে আবারও এক ভয়ঙ্কর ঝোড়ো হাওয়া। এবার অধিকাংশ মোমবাতিগুলো নিভে গেল। দূর থেকে কে যেন চিৎকার করে বলল, দাঁড়াও তান্ত্রিক। এ তো অমল পণ্ডিতের কণ্ঠস্বর। বিদিশা দেখল বৃদ্ধ সবে এসে শ্যামের হাঁড়িকাঠের কাছে দাঁড়িয়েছে। ততক্ষণে ঘন কুয়াশা ভেদ করে অমল তার ডান হাতের হ্যারিকেনটা এগিয়ে দিয়েছে বৃদ্ধের দিকে। হ্যারিকেনের সেই অলৌকিক গাঢ় লাল আলোর তীব্রতায় বৃদ্ধ ছিটকে গিয়ে দূরের দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে লুটিয়ে পড়ল মাটিতে। সেই সাথে শ্যামের অদৃশ্য বন্ধনটাও মুক্ত হল। আস্তে আস্তে উঠে দাঁড়ালো সে। ওদিকে দেখা গেল বৃদ্ধের শরীর থেকে একটা ঘন সাদা কুয়াশা পাক খেয়ে বেরিয়ে হাওয়ায় বিলীন হয়ে গেল। অমল আর বিদিশা বাকিদেরকেও হাড়িকাঠ থেকে মুক্ত করলেন। এবার তারা দেখতে পেল বৃদ্ধ মানুষটা আবার উঠে দাঁড়িয়েছে। অমল এগিয়ে গেলেন তার দিকে। কে আপনি? হ্যারিকেনের পবিত্র আলোয় দেখা গেল এইটুকু সময়ের মধ্যেই বৃদ্ধের চেহারাটা যেন অনেকটা বদলে গিয়েছে। মুখে সেই ক্রূর ভাবটা আর নেই। অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বৃদ্ধ বলল, আমি একজন ছোটখাটো সাধক। আমাকে সংগ্রিলা পর্বত থেকে আমার গুরুদেব পাঠিয়েছিলেন এই তান্ত্রিক অর্থাৎ কুয়াশার পিশাচকে ধ্বংস করার জন্য। আমি সমস্ত আয়োজনই করেছিলাম, কিন্তু ওই পিশাচ কী করে যেন আমার মধ্যে এসে
ভর করে আমাকে কবজা করেছিল। গত 3 বছর ধরে আমার দেহে বাসা গেড়েছিল এই পিশাচ। অমল বাকিদের উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, আপনারা কারা? দুই বৃদ্ধের মধ্যে প্রবীণতম ব্যক্তি বললেন, আমাদের বাড়ি রাজারাপ্পা, ওখানে মা ছিন্নমস্তার মন্দির আছে। কিছুদিন আগে সন্ধ্যার পরে মন্দির প্রাঙ্গণের বাইরে এই পিশাচ ঘোরাফেরা করছিল। অনেকজনের উপর একে একে ভর করে মন্দিরের বিগ্রহ চুরির চেষ্টা করা হয়েছিল। আমরা দুজন মন্দিরের সেবায়েত, আর এরা দুজন মন্দিরে কাজ করে। আমরা ভর হওয়া লোকেদের চিহ্নিত করে পিশাচের কাজ বন্ধ করে ওটাকে মন্দিরের আশেপাশের থেকে তাড়িয়ে দিই। পরবর্তী সময়ে আমরা যখন বাড়ি যাই, আমাদের বন্দি করে এখানে নিয়ে আসে। বুঝলাম, তবে এ সম্পূর্ণভাবে ধ্বংস হয়নি। সম্পূর্ণভাবে ধ্বংস করতে হলে এই তান্ত্রিকের নিজস্ব মৃতদেহ উদ্ধার করে পুড়িয়ে ফেলতে হবে। কোথায় সেই মৃতদেহ? আজই খুঁজে পড়াতে হবে। বৃদ্ধ এগিয়ে এসে বললেন, আমি জানি কোথায় আছে এর মৃতদেহ। আমার ওপর ভর করে অনেকবার সেই স্থানে গিয়েছে। চলুন দ্রুত। জায়গাটা কোথায়? বেশি দূরে না, আর একটু উপরে উঠতে হবে। পাহাড়ের শীর্ষে পৌঁছানোর আগে একটা গুহা আছে, সেই গুহায় লুকানো আছে ওই মৃতদেহ। তাহলে চলুন। বিদিশা আর শ্যাম আর এই সেবায়েত মহারাজেরা আপনারা এই মন্দিরে আশ্রয় নিতে পারেন। আপনাদের আর যেতে হবে না। প্রবীণ সেবায়েত বললেন, না, এই স্থানে থাকার আর বিন্দুমাত্র ইচ্ছা নেই আমাদের। আপনাদের সাথেই চলুন, যাব। ঠিক আছে, তবে দাঁড়ান, শেষ একটা কাজ বাকি আছে, সেটা করে নি। এই বলেই অমল ছিন্ন মস্তা মায়ের ছোট্ট বিগ্রহটার কাছে গিয়ে শুয়ে পড়ে প্রণাম করলেন। মা, তুমি এই স্থানে অনেক কষ্ট সহ্য করেছো মা। এবার আমার সাথে চলো মূল মন্দিরে। মায়ের বিগ্রহটা নিয়ে এবার প্রবীণ সেবায়েত মহাশয়ের কাছে গিয়ে বললেন, ধরুন সেবায়েত মশাই, মাকে সঙ্গে করে নিতে হবে তো। জয় মা ছিন্নমস্তা, জয় মা ছিন্নমস্তা, জয় মা ছিন্নমস্তা। মন্দির থেকে বেরিয়ে পাহাড়ের উঁচু পথ ধরেছেন সবাই। রাত তখন গভীর। এক ফালি চাঁদকেও আড়াল করে রেখেছে পর্বতের উঁচু উঁচু গাছপালার সারি। দলের অগ্রভাগে অলৌকিক আলো উঁচিয়ে হেঁটে চলেছেন অমল আর বিদিশা। মন্দির থেকে বেরোনোর পর একটা ছোট্ট নদীর দেখা মিলেছিল, যার থেকে জল পান করে শ্যাম ও সেবায়েতরা নিজেদের তৃষ্ণা নিবারণ করেছেন। এভাবে বেশ কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর রাতের আলোয় দেখা গেল শুভ্র তুষার কণাতে মাখামাখি হয়ে রয়েছে পর্বতমালা। বৃদ্ধ সাধক বললেন, জঙ্গল শেষ হতেই যেই রাস্তা উপরে যাচ্ছে, সেই রাস্তা বড়ই দুর্গম। তোমাদের যাদের অভ্যাস নেই তারা সাবধানে এগিয়ে চলো। আমরা ওই পর্বত গুহার থেকে 8 ঘন্টা দূরে আছি। তার কথা শেষ হতেই হঠাৎ দেখা দিল এক তীব্র তুষার ঝড়। এই দুর্যোগ মাথায় নিয়ে সামনের রাস্তা কি করে অতিক্রম করা হবে, এই চিন্তায় সবাইকে চেপে ধরল। এমন সময় প্রবীণ সেবায়েত মশাই একটা অদ্ভুত কাজ করলেন। মায়ের বিগ্রহটা মাথার উপর উঁচিয়ে তিনি বেশ কিছুটা আগে এগিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে দেখা গেল তুষার ঝড়টা থেমে যাচ্ছে। সবাই একসাথে ধ্বনি তুলল। কিন্তু এইটুকু তুষার ঝড়ের মধ্যেই যত্রতত্র বরফ পড়ায় রাস্তা বরফে ঢেকে গেল। সেই সাথে পিচ্ছিল হলো বিস্তর। মা সঙ্গে আছেন, অগত্যা ভয় নেই। এই ভরসা করেই সবাই দাঁতে দাঁত চেপে এগোতে শুরু করল।
আরও কিছুক্ষণ হাঁটতেই হ্যারিকেনের তীব্র লাল আলোতে একটা গুহার মুখ ফুটে উঠল। তবে সেদিকে এগোতেই ঘটল আর এক বিপত্তি। গুহার মধ্যে থেকে হঠাৎ করে অজস্র পাথর যেন ছুঁড়ে মারতে লাগলো বিদিশাদের দিকে। বৃদ্ধ সাধক বললেন, ভয় নেই, ও বুঝতে পেরেছে আমরা পৌঁছে গিয়েছি। নিজেকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তোমরা একটু দাঁড়াও, এর ব্যবস্থা করছি। এবার সাধক সামনের হাওয়াতে 2 হাত ঘুরিয়ে কি যেন একটা মন্ত্র পড়লেন। বিদিশাদের দিকে ছুটে আসা পাথরগুলো মুহূর্তে সুগন্ধি ফুলে বদলে গেল। এবার দেখা গেল গুহার দ্বারটা ঢেকে গিয়েছে একটা কুয়াশার চাদরে, আর তার ভেতর থেকেই ভেসে এলো একটা হুঙ্কার। বিদিশাদের দলটা দাঁড়িয়ে গেল। একটা বাচ্চা মেয়ের প্রাণ এখন তাদের প্রতিটি পদক্ষেপের উপর নির্ভর করছে। এমন সময় হঠাৎ শ্যামের সামনে ফুটে উঠল একটা মানুষের অবয়ব। বিদিশা দেখল এ তো শ্রেয়সী। শ্রেয়সীর ছায়া ধীর গলায় বলল, আপনারা এগিয়ে যান, আমি আছি বিনির সঙ্গে। আমি বিনিকে সর্বশক্তি দিয়ে রক্ষা করব। বিনির ওপর যে মারণতন্ত্র করেছিল সেই খ্যাপা সাধুর ওপর ভর করেছি আমি। খ্যাপা সাধুই এখন কুয়াশার পিশাচের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছে নয়াচর শ্মশানে। বিনির শক্তি প্রায় শেষের দিকে। এই পিশাচ সত্তা ধ্বংস হলেই বিনির ভর কেটে যাবে। শ্যাম, তুমি চিন্তা করো না, আমি বিনিকে আগলে রেখেছি। আপনারা এগিয়ে যান বাবা, এগিয়ে যান। অমল পণ্ডিত বললেন, তাহলে আর দেরি কিসের? চলুন সাধক বাবা, অপশক্তিকে চিরদিনের মতো শেষ করে দিই। অমল তার আলো উঁচিয়ে গুহার দ্বারে যেতেই কুয়াশা উবে গেল। এতটুকু সময় নষ্ট না করে বৃদ্ধ সাধক এবার দ্রুত মাটি খুঁড়ে বার করলেন একটা পুরনো কঙ্কাল। প্রবীণ সেবায় উত্তেজিত হয়ে বললেন, পুড়িয়ে দিন ওই দুরাত্মাকে। কত সাহস, বহু যুগের প্রাচীন মন্দির থেকে মায়ের মূর্তি চুরি করতে চাই। এমন সময় গুহার চারিদিক থেকে ভেসে এলো হাহাকার। ইতিমধ্যে অমল হ্যারিকেনের অলৌকিক আগুন দিয়ে একটা শুকনো কাঠ ধরিয়ে ফেলেছেন। এবার সেই জ্বলন্ত কাঠ দিয়ে অগ্নি সংযোগ করলেন কঙ্কালের হাড়ে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। চারপাশ থেকে ভেসে আসতে লাগলো নানা ধরনের হাহাকার। মাটিতে থাকা সমস্ত পিশাচেরা যেন আগুনে দগ্ধ হচ্ছে। পুনরায় ফিরে যেতে বাধ্য হচ্ছে পাতালের ওই গহীন অন্ধকারে। শেষ হাড়টা পুড়ে ছাই না হওয়া পর্যন্ত সকলে দাঁড়িয়ে থাকলেন। তারপর দাহ কাজ শেষ হতেই গুহা থেকে বেরিয়ে দেখলেন বাইরের আকাশটা অনেকটা ফর্সা হয়ে গিয়েছে। সংগ্রিলা পর্বতের সাধক বাবা ফিরে গিয়েছেন তার আস্তানায়। আরো অনেক দিন নাকি তাকে তপস্যা করতে হবে। রাজারাপ্পা ছিন্ন মস্তা মন্দিরের সেবায়েতরা নিজেদের মন্দিরে ফিরেছেন। যাওয়ার আগে তারা মায়ের ছোট বিগ্রহ মন্দিরে পুনরায় স্থাপন করেছেন। অমল পণ্ডিত আজও একাকী দায়িত্ব পালন করে চলেছেন নিত্য পুজোর।
শ্যাম আর বিদিশাও সুস্থ অবস্থায় ফিরে এসেছে নয়াচরে। বিনি নাকি আবারও স্কুল শুরু করেছে। রেবা দেবী আর নিবারণ বাবু এখন অনেকটাই নিশ্চিন্ত। ওদিকে হারাধন বাবু তার সম্পত্তির অর্ধেক বেচে গ্রামে স্কুল বাড়ি বানানোর কাজে উঠে পড়ে লেগেছেন। খ্যাপা সাধু শ্মশান ছেড়ে ৫৫ তলায় ঠাঁই নিয়েছেন। তিনি নাকি তার শেষ বয়স পর্যন্ত বাবা পঞ্চাননের পুজোয় মেতে থাকতে চান। শ্যাম এখনো মাঝে মাঝেই জমির কাজ ফেলে কিসের টানে যেন ফুল গাছটার তলায় ভর দুপুরে বসে বাঁশি বাজায়। আর তখন ঠাকুর বাড়িতে সজাগ হয়ে ওঠে বিদিশা। সকলের অলক্ষ্যে সে ছুটে পৌঁছায় মাঠে। দূর থেকে বাঁশি বাজানো শুনে এক কঠিন বিরহ যন্ত্রণায় হাসে। শেষ হলো কুয়াশার পিশাচ অডিও সিরিজ। আপনাদের গোটা সিরিজটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। সমস্ত গল্পের লিংক পেতে ডেসক্রিপশন বক্স ফলো করবেন। আমাদের অফিসিয়াল পার্টনার ফেসবুক গ্রুপ ভূতান্বেষী। সমগ্র পর্ব পরিচালনায় গল্পকথা টিম, পোস্টার ডিজাইনিং এবং সাউন্ড এডিটিংয়ে আমি অয়ন। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই আবার হাজির হব নতুন কোনো হাড় হিম করা গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।